আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যেখানে আছেন দেখবেন বা এখন দেখতেছেন বা দেখবেন সবাইকে। ইটস এ বিউটিফুল ডে, অলদো ইটস লিটল বিট চিলি, বাট বিউটিফুল স্প্রিং ডে অবভিয়াসলি। আই মিন গ্রেট এপ্রিল, দ্য এন্ড অফ দ্য এপ্রিল। সো আমি খুব সুন্দর একটা জায়গাতে এখানে আছি, সত্যতা বলতে গেলে। সো এই সময় আর পাবো না, মানে এই সময়টাই কাজে লাগাতে চাই। বাংলাদেশ নিয়ে কিছু কথা বলি। আপনারা অনেকে প্রতিদিন আমাকে মেসেজ করেন, ভাই আপনি খালি ইরাক ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে কথা বলেন। বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটতেছে। বাংলাদেশে তো আমরা জুলাই পরবর্তী যে জুলাই চার্টার থেকে শুরু করে যত জিনিস আছে, কোনো জিনিসই বাংলাদেশের মানুষ আমরা অ্যাচিভ করতে পারিনি। এবং আমাদের প্রত্যেকটা জিনিস যত সংশোধনী আছে, সরকার সেটাকে নাকচ করে দিচ্ছেন, সরকার সেটাকে বাতিল করেছেন। তাহলে আমরা আসলে কি পেলাম? প্রথম কথা হলো যে আমি এটা এগ্রি করি আপনাদের সাথে যে সুশাসন নিশ্চিত করার যত ধরনের বিষয় আছে, একটা বিষয়ও এখনও সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নাই যে সরকার আসলে সেটা ইমপ্লিমেন্ট করবেন। যদিও আমি মনে করি সময় আছে, তারপরেও মানে এটা করবেন তারা, সরকার। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন না, যে ঘুরে ফিরে একটা জায়গার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারতেছি না। এই 18 কোটি মানুষের দেশ, এদেশ হতদরিদ্র, এদেশ দারিদ্রতায় মানে পরিপূর্ণ, এদেশ কেওটিক, এদেশের রাজনীতি বিভাজিত, সব কিছুর কারণে একটি দেশ, এবং একটি দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ। এবং আমরা বললাম না যে আমাদের অভিশাপ হলো যে আমরা ভারতের মতো দেশের প্রতিবেশী। এটা খুবই অভিশাপ, মানে অভিশাপের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য বাংলাদেশের জন্য যে আমরা ভারতের মতো একটা দেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা, সত্য কথা বলতে গেলে এটা পরিবর্তন করা অলমোস্ট 3 দিক দিয়ে এটা পরিবর্তন করা সম্ভব না। ভারতের ন্যাশনাল পলিসিতে বাংলাদেশের কেওস ইন বাংলাদেশ ইজ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। সো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ এর কি করে, তারা মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে তারা এটা আবিষ্কার করেছে, বা এই বাংলাদেশে যত জিনিস বাংলাদেশ অ্যাপ্লাই করে, প্রায় 99% তারা মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে তারা এগুলো ইম্পোর্ট করেছে। এই পলিসি ইম্পোর্ট করে ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের ব্ল্যাকমেল করা, এদের দুর্নীতিগ্রস্ত, এদের হোটেলে মেয়ে পাঠিয়ে আগ থেকে পরিকল্পনা করে বাস্তবায়ন করে এদেরকে কেজ করে রাখা, বিভিন্ন বিষয় আসে, এগুলো আছে। এবং এখনও কয়েকজন মানুষ আছেন যারা, আমি নাম বলি না, তারা হোটেলে মেয়ে নিয়ে তাদের ভিডিও ভারতের রয়ের কাছে আছে, এবং এরা কোনো কিছু করতে পারবে না। এবং এটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে এরা আছেন ভালো জায়গাতে। এটা খুবই ডেঞ্জারাস আমাদের জন্য, আমাদের দেশের জন্য। তারা এই কাজটা করেছে বিগত কয়েক বছরে। একমাত্র জামাতের নেতাদের পারে নাই, কারণ এরা ওই যে যায় নাই হোটেলে মেয়ে নিয়ে। আর বাকি যারা আছে মোটামুটি এরা তো সবাই নিয়মিত যাতায়াত করে বিভিন্নভাবে। তারা জানেও না কখন তাদের ভারতীয় হাইকমিশনের সন্ধ্যার সময় পার্টিতে গেছে, সেখানে যথেষ্ট পরিমাণ মদ আনলিমিটেড দেওয়া হয়েছে, সেখানে মদ খেয়েছে, মাতাল হয়েছে, কোন মেয়ের সাথে কিভাবে এইভাবে জড়াজড়ি করেছে, ওই মেয়েরাই তাদের সাথে জড়াজড়ি করে ছবি নিয়েছে, ভিডিও নিয়েছে। এবং আপনি কল্পনা করেন এটা যদি তার পরিবারে বা এই মুহূর্তে এটা বের হয়, কতটা লজ্জাজনক অবস্থা সেই রাজনীতিবিদদের জন্য। এগুলো নিয়মিত মোটামুটি 90, আমি যদি বলি যে কয়েকটা দলের 2 থেকে 3টা দলের মোটামুটি 90% পলিটিশিয়ানসরা কোনো না কোনোভাবে কেজড। তারা জানেও না যে তারা মদ খেয়ে মাতাল ছিল ভারতীয় হাইকমিশনের ওই বিভিন্ন পার্টিতে, এবং সেখানে ওই যে মেয়েগুলা যেগুলো তারা ইম্পোর্ট করে রাখে, তারা এসে জড়াজড়ি করে ছবি তুলে নিয়ে গেছে। দে হ্যাভ নো আইডিয়া। এটা নিয়মিতই বাংলাদেশে ঘটেছে এত বছর। আমি জানি না কখনো সচেতন হবেন কিনা কেউ। এই সরকারে 2-1 জন আছেন যাদের এই ধরনের জিনিস তাদের কাছে আছে। আমি নাম নাই বললাম, বাদ দেন, এটা বলা দরকার। এরা করেছে, এরা আমাদের সহজ সরল এই রাজনীতিবিদরা, যেহেতু এরা চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া, তাদেরকে এরা কেজ করে রেখেছে। এবং ভারত যে কতটা বিপজ্জনক একটা গোষ্ঠী ভারতীয় সরকার, সেটা 1971-এর পর থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস যেটা আমরা পালন করি, সেই দিবসে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে কারা? ভারত। কেন দেখেন, একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত, সেদিনও তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য 50 বছর পরে কি হবে, এই বুদ্ধিজীবীরা যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশকে তুলে নিয়ে যাবে, উপরে উঠাবে তারা, যেহেতু তারা লেখাপড়া করা, শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। সেদিনও ছাড় দেয় নাই। এই হলো ভারত। তো এখন যেটা হচ্ছে, ভারতের পলিসি হলো বাংলাদেশকে কেওটিক রাখতে হবে, সুশাসন নিশ্চিত করতে দেওয়া যাবে না। যদি সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ হয়, বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায়, তারা মনে করে তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রবলেম। ওয়াই? বিকজ তখন 7 সিস্টার্স মনে করবে, ও বাংলাদেশ স্বাধীন হয়ে আজকে তারা কোথায়? তারা মালয়েশিয়া। আর আমরা দেখেন আজকে ভারতের অধীনস্থ থেকে আমরা কোথায়? আমাদের কোনো ধরনের আমরা এক ধরনের বঞ্চিত জীবনযাপন। ওয়াই উই শুড নট ডু দ্যাট? আমরা কেন স্বাধীন হতে পারি না? মণিপুর বলেন, মিজোরাম বলেন, হোয়াটএভার। এটা একটা বিশাল বড় প্রবলেম। অথচ
আমরা এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। এই পলিসি ভারত অ্যাডপ্ট করেছে এবং এখান থেকে কোনোদিন ভারত ওখান তাদের পলিসি মানে বাদ দেবে না বাংলাদেশকে। এরা মুক্তির উপায় কি তাহলে? এজন্য তারা করে কি, তারা হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার তারা মানে খরচ করে, এবং ভবিষ্যতে নেতা নেত্রী কারা উঠে আসবেন তাদেরকে তারা, এর মধ্যে এক নাম্বার ওয়ান আমি আপনাদেরকে বলি, একজন মানে ইসলামিক তরুণ বক্তা, নাম বলবো না যেহেতু উনি বিতর্কিত হয়েছে বিভিন্ন কারণে, স্টুপিড কাজ করে। এই ধরনের দেখবেন যত উদীয়মান তারকা আছে, বিশেষ করে মানে সংস্কৃতি জগতে এবং এবং মানে আপনার মানে ধর্মীয় জগতে, এদেরকে আঁকতে গিয়ে টার্গেট করে, যদি মনে করে তাকে কিনতে পারবে বা তাকে কেচ করতে পারবে তাহলে তাকে ঠিক আছে, আর যদি না পারে তাহলে তাকে যে কোনোভাবেই তারা এর মানে কেরিয়ার তারা নষ্ট করে দিতে পারে, মানে দেয় তারা, এবং দিয়েছেও, এটা সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে এখনই আছে। সো ভারতের এই যে পলিসি আগ্রাসন, বাংলাদেশকে কন্ট্রোল করে রাখতে হবে, তারা সোমালিয়ার মতো হতে দেবে না, কিন্তু বাংলাদেশকে শান্তিতে তারা থাকতে দেবে না, এটা তাদের পলিসি। এবং আস্তে আস্তে ভাগ্য ভালো যে আমাদের তরুণ একটা প্রজন্ম, আমাদের জেনজি, আমরা উঠে এসে আমরা দেশটাকে লিবারেট করেছি, কিন্তু এটাকে ধ্বংস করার জন্য এখন দেখেন আপনি জুলাইয়ের সুফল, একটা সফলতার সুফল বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করতে দিবে না, এটা ভারতের কমিটমেন্ট এই মুহূর্তে। কেন? তারা মনে করে যে জুলাই পরবর্তী জুলাইয়ের মানে মানে আন্দোলনের ফলে কোনো ভালো জিনিস যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, এস দো এটা ভারতের মানে বিরুদ্ধে গেছে এবং এটা করতে যাওয়া যাবে না, এটাকে ফেল করতেই হবে। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের আপনাদের রাজনীতিবিদ যাদের নাম নিয়ে আপনারা পানি খান, যারা মনে করেন এরা আপনাদের সন্তানের ভবিষ্যতের সাথে যথেষ্ট পরিমাণ প্রতারণায় তারা এখন যুক্ত, সবাই মানে আমি এন্টায়ার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কথা বলছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং ভারতের এই যে বললাম যে ধরেন মধ্যপ্রাচ্যের একটা দেশ, তারা পার্শ্ববর্তী দেশগুলোকে যুদ্ধ করে করে ধ্বংস করে দিয়ে তার এক এক করে তারা ল্যান্ড তারা গ্রহণ করে নেন, কারণ এরা তাকে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি ব্যস্ত। ঠিক একই কাজ ভারত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা একটু পরিমিত, যেহেতু বাংলাদেশি মানুষ, আমরা একটু শান্তিপ্রিয়, আমরা ওই লেভেলে জানি না। মোটামুটি আওয়ামী লীগ বা যুবলীগ দিয়ে, বা এই যে এখন আওয়ামী লীগের হুমকি দামকি দেখেন, সশস্ত্র সংগ্রাম করতে হবে, এই করতে হবে, তারা বলে প্রতিদিন, এগুলা কিন্তু এই লক্ষণ। এবং এরা তারা রেডি করতেছে যে কোন সময় তারা এসে জাপটে ধরবে আবার, তখন কি হবে? তখন বিএনপি একা পড়বে। বিএনপিকে একা করার পদ্ধতি এখন মানে অলরেডি শুরু হয়েছে। বিএনপি খারাপ, আওয়ামী লীগ ভালো ছিল, এই কথাগুলো দেখছেন তো আপনি, মানে আপনার এই যে কি যে মানে আওয়ামী লীগই ভালো ছিল, এই রেটরিকটা কিন্তু অলরেডি মার্কেটে আছে। হোয়াট ডাজ ইট মিন? আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে খারাপ বানানো, জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব সৃষ্টি করা। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো, আমি দেখলাম যে বিএনপির সরকারের ভিতরে এমন কিছু মানুষ আছেন যারা জামাতকে এতটা ঘৃণা করেন যা তারা আওয়ামী লীগও তারা করতো না, আওয়ামী লীগের মানুষও করতো না জামাতকে এতটা। এটা একটা মানে এটা দুর্ভাগ্যজনক। এদের মধ্যে যদি সমঝোতা না থাকে তাহলে এ দেশ বিপদগ্রস্ত হবে, আনডাউটেবলি আমি আপনাদেরকে বলতে চাই। তো কি দাঁড়ালো? ভারত বাংলাদেশে কেওস সৃষ্টি করে রাখবে সবসময়, এবং এই কেওস সৃষ্টি করার জন্য তারা নতুন প্রজন্মের রাজনীতিবিদদেরকে ব্যবহার করতে পারে না। করে কাদেরকে? 55 to 65 ইয়ার্স অফ এজ, এই যে চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া অপদার্থরা, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই বাংলাদেশের রাজনীতিতে, ওই বয়সের রাজনীতিবিদদের 90% ওই বয়সের, এরা আমাদের লায়াবিলিটিস। ভোটার্স বলেন, যাই বলেন, এরা এখনো বঙ্গবন্ধুর নামে স্বপ্ন দেখে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে চাই না, মানে বলি তাদের আইডিওলজি। এবং এই যে একটা পচা এবং ঘৃণিত পয়জন আইডিওলজিক্যাল পলিটিক্স রাদার দেন প্রোগ্রেসিভ পলিটিক্স বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করে দিয়েছে, এটা বাংলাদেশকে ধ্বংস করে ভিখারির রাষ্ট্রে পরিণত করবে। আমার আইডিওলজি সবার আগে। তোর আইডিওলজি কি? তোর সন্তান কিভাবে খাবে, কোথায় লেখাপড়া করবে, মানে কোথায় মানে উন্নত জীবনযাপন করবে, এটাই তো তোর কাছে সবচেয়ে বড় আইডিওলজি না। আমার বাবা বঙ্গবন্ধু, আমার অমুক, আমার নেতা, আমার আমার কি, এর মানে হলো কি জানেন? তোর তোর দাদা এদেরকে শোষণ করেছেন এরা, তোর বাপকে শোষণ করেছেন এরা, তুইও হারামজাদা শোষিত হবে এদের দ্বারা। তোর সন্তানকেও এই গুলামির জিনজিরে বন্দি করে চলে যাবে। হারামজাদা মূর্খ, হারামজাদা প্রতারক, হারামজাদা বাটপার, হারামজাদা নরপিশাচ অপদার্থ, মানে খায় 3 বেলা আর গান গায় নেতার হারামজাদা। তোর সন্তানকেও তুই একই অবস্থায় ফেলে দিচ্ছিস গুলামির জিনজিরে। শুন, তোরা মানে বাবা হিসাবে লজ্জার, মা হিসাবে তোরা লজ্জার যে তোদের সন্তানকে এই গুলামির জিনজির থেকে বের করে দেওয়ার জন্য মানে কোনো ধরনের চেষ্টাই তারা করেছ নাই। তোরা এখনো চোখ বুঝে বাটপার প্রতারক ওই নামদারি এদেরকে এখনো ভোট দেস। ভালো মানুষ তোদের কাছে ভোট পায় না, ভোট পায় বাটপার প্রতারক, চরিত্রহীন, দান্দাবাজ, গমচুর, ইটচুর, তারপরে আপনার ওই যে চালচুর। এরা ভালো মানুষকে, এই যে বললাম না, এই যে 55 to 65 ইয়ার্সের একটা এইজ বাংলাদেশে, এরা আমাদের জন্য লায়াবিলিটিস, এরা আমাদের জন্য বোঝা, এদের কোনো জ্ঞান গরিমা নাই। এবং এরা সবচেয়ে বেশি মূর্খ হচ্ছে এই গ্রুপের মানুষগুলা। আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষের কথাই বলছি। এরা এবারও ভোট দিয়েছে ওই আমার মানে বঙ্গবন্ধু আমার বাবা করে গেছেন,
ওই আমার অমুক নেতা আমাকে করে গেছেন। আমি বঙ্গবন্ধুকে কেন বললাম, যেহেতু উনি আগের, এই জন্য বলছি। আমি কিন্তু উনাকে নিয়ে খারাপ কথা বলি না কখনো, আপনারা নিশ্চয়ই জানেন, কখনো বলি নাই, এখনো বলছি না। মানে এই যে আইডিওলজিক্যাল থিঙ্কিং থেকে এই যে পয়জন, এই যে মূর্খ পদার্থরা, এখনো তাদের সেই আইডিওলজি। পৃথিবীতে আইডিওলজিক্যাল রাজনীতি দিয়ে একটা দেশ পরিবর্তিত হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, একটা দেশের নাম আমাকে বলেন আপনারা, একটা দেশের নাম বলে যান যে এই দেশটা আইডিওলজিক্যাল রাজনীতি দ্বারা পরিবর্তিত হয়েছে। আজকে মামদানি, এই যে আমাদের নিউ ইয়র্কের মেয়র, উনি কি আইডিওলজি? উনি প্রগ্রেসিভ রাজনীতি দিয়ে আজকে কোথায় উঠে আসছে সেই মানে মামদানি, আপনি দেখেছেন? উনি যদি আমেরিকাতে মানে জন্ম নিত, তাহলে আগামীর সবচেয়ে সম্ভাবনাময় প্রেসিডেন্ট প্রার্থী থাকতো মানে আপনার জোহরান মামদানি। মানে যদি আমেরিকাতে জন্ম নিত, আপনি জানেন তো, আপনি আমেরিকান প্রেসিডেন্ট হতে গেলে ইউ হ্যাভ টু বর্ন অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। আর আপনি ন্যাচারালাইজ সিটিজেন বাই আমাদের মতো আপনি পারবেন না। ইউ ক্যান বি এ সেনেটর, ইউ ক্যান বি এ কংগ্রেসম্যান, ইউ ক্যান বি এভরিথিং এক্সেপ্ট মানে প্রেসিডেন্ট। সো উনি এই যে মানে মানুষ এগুলোই বলছে, মানুষ কান্নাকারি করতেছে, কেন মানে মামদানি জন্ম নিল না আমেরিকাতে, কেন সে প্রেসিডেন্ট হতে পারবে না? বিশ্বাস করেন, আপনি দেখেন মিশিগানে এই যে ডক্টর আবু সায়েদ আল সায়েদ, ইজিপশিয়ান ডক্টর, হি ইজ গোনা বি দ্য নেক্সট সেনেটর ফ্রম মিশিগান। This is a game changing. Why? Because it's progressive. এবং ডেমোক্রেটিক পার্টি তাদের যে আইডিওলজিক্যাল রাজনীতি করে তার বিরুদ্ধে গিয়ে ভদ্রলোক আজকে দাঁড়িয়েছে। এবং আমেরিকাতে মামদানির মতো আরো একটা হার্টথ্রব লোক তৈরি হয়েছে, তার নাম হচ্ছে মিশিগানের এই সেনেটর। উনি সেনেট মানে পাশ করার সম্ভাবনা ডেমোক্রেটিক পার্টি মানে পার্টি হিসেবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। প্রগ্রেসিভ রাজনীতির মাধ্যমে পরিবর্তন আসে। আইডিওলজিক্যাল আমি ওটা করতাম, আমি অমুক অমুক মার্কা, আমার অমুক মার্কা, এই মূর্খ হারাম জাদারাই এদেশের সবচেয়ে বড় শত্রু। যারা মনে করে আমার দাদাই রাজনীতি করে গেছেন, এই দল করে গেছেন, হারাম জাদারা, তারা সারা জীবন দরিদ্র, সারা জীবন ভিক্ষুকের জাতি পরিণত থাকবে। প্রবাসীরা যদি টাকা না দেয়, এদেশ একটা ভিক্ষুকের জাতি, সোমালিয়ার চেয়ে সবচেয়ে খারাপ পজিশনে বাংলাদেশ থাকবে। এবং আগামীতে গতকালকে বলেছি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা মানে বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসবে না। এটার সম্ভাবনা একদম নষ্ট করে দিয়েছে আমরা, সরকারও দিয়েছে তারা তাদের ইমেজ মানে সংকটে। কারণ বিকম পাস অর্থমন্ত্রী আর ঋণ খেলাপি ডিফল্টার টাকা চুরি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পৃথিবীতে পাগলও যদি হয়, সে টাকা নিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আসবে না। এটা সরকার কেন করলো আমি জানি না, কার পরামর্শে। গিয়ে দেখেন আপনি, ঘুরে ফিরে ভারতীয়রা সেখানেও তারা হস্তক্ষেপ করেছে। মানে আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ভারত থেকে মুক্ত না করতে পারবেন দেশকে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই হতদরিদ্র, এই দরিদ্র বাংলাদেশের মুক্তি কখনোই হবে না। প্রতিটা ক্ষেত্রে আমি আপনাকে বলি, ঘুম থেকে উঠে যদি দেখেন যে দুইটা কাক ঝগড়া করতেছে আপনাদের বাংলাদেশের আকাশে, আপনি প্রথমে ভাবতে হবে এখানে কি ভারতীয়দের হাত আছে কিনা। দিস ইজ হাউ মাচ ইনফ্লুয়েন্স অ্যান্ড কানেকশন ওর মানে অ্যাক্টিভিটিস being carried out by Indians in Bangladesh, ladies and gentlemen. না, অনেকে আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের রাজনীতিবিদদের, না তারা এটা কেমন করবে, তারা তো এটা এই মানে চিকেন ব্রেইন নেওয়া জন্ম নেওয়া রাজনীতিবিদরা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মেধার অধিকারী রাজনীতিবিদরা হচ্ছে বাংলাদেশে। নিকৃষ্ট 90% নিকৃষ্ট মেধার অধিকারী এরা আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছে। এদেশের পরিবর্তন আপনি কোথায় কিভাবে আশা করেন, আপনি আমরা বলেন। এবং সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপ শুনলেই তাদের গা জ্বালা পোড়া করে। কেন? ওয়াই? বিকজ আমি চুরি করতে হবে। জঘন্যতম একটা অবস্থা, একটা দেশকে কিভাবে মনের মাধুরী মিশিয়ে লুটপাট করতে হবে পৃথিবীতে যদি দেখতে চান, আপনি বাংলাদেশকে দেখেন। দুর্ভাগ্যজনক হলো এখনো বলে তার দাদা শোষিত হয়ে গেছে। এখন পর্যন্ত এদেশে বললাম গতকালকে যে সরকারি হসপিটাল, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। হাউ ইজ দ্যাট পসিবল রাইট নাও? এটা কিভাবে সম্ভব এই সময় এসো? এই হলো আপনাদের অবস্থা। এখান থেকে আপনি মুক্তি চান, আর আপনারা সারাদিন খালি আছেন ইরান আর মানে প্যালেস্তাইনে কি হলো। এগুলা কি আপনাদের মানে ক্ষমতার ভিতরে? দোয়া করতে পারেন আপনি যদি কাউকে পছন্দ করেন, যে নিজের দেশেও সবচেয়ে বড় মানে গাজার অধিবাসী আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এদেশে আগামীতে হাহাকার চলবে যদি প্রবাসীদের রেমিটেন্স একটু বন্ধ হয়। এদেশে ভয়ঙ্কর মানে আপনি এই দেখেন না, মানে পৃথিবীতে এই যুদ্ধের, ইরানের যুদ্ধের কারণে সবচেয়ে তেলের জন্য হাহাকারের নাম্বার 1 কান্ট্রি বাংলাদেশ। এমন পৃথিবীতে আর একটি দেশ এমন মারাত্মকভাবে বিপর্যস্ত হয় নাই তেলের জন্য। ওয়াই? শুধুমাত্র ইন্টেলেকচুয়ালিটি এবং জানাশোনার অভাব এবং রাষ্ট্র পরিচালনার তড়িৎকর্মা লোকের অভাব। যে কি হতে পারে ভবিষ্যৎ, আপনি যখন রাষ্ট্র পরিচালনা যাবেন, প্রতিদিন আপনাকে আগামী 10 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর এই পৃথিবীতে কি কি ঘটতে পারে প্রত্যেকটা ইনসিডেন্টকে অ্যানালাইজ করে, অ্যানালিস্ট বলে এদেরকে, পলিটিক্যাল অ্যানালিস্ট মানে সরি মানে আপনার যাকে বলি মানে এই যে বিভিন্ন ঘটনার মানে অ্যানালিস্ট থাকে গভর্নমেন্টে, তারা এটা বলে। ধরুন সিআই আছে আমেরিকাতে, তারা প্রতি কি ঘটবে মানে আরো 10 বছর পরে, 5 বছর পরে, তারা সেটাও জানে। ইভেন আপনি বলতে তাদের হাত আছে না, সব জায়গাতে তাদের হাত নাই।
তারা জানে এই যে ওইভাবে তারা আমেরিকান গভর্নমেন্টকে প্রেপার করে রাখে যে এটা করতে পারে। এখানে সোমালিয়াতে 2টা সশস্ত্র গ্রুপ তৈরি হয়েছে, তারা সন্ত্রাসী গ্রুপ, তারা যুদ্ধে লিপ্ত, এখানে আমেরিকান ওই স্বার্থ বিঘ্নিত হতে পারে, ওই স্বার্থ বিঘ্নিত হতে পারে। এগুলো অ্যানালাইজ করে বাংলাদেশের কি আছে, বাংলাদেশের আগামীকালকে কি ঘটবে সেটাও জানে না তারা। এরা যদি রাষ্ট্র পরিচালনায় যুক্ত হয় এদেশের মুক্তি কিভাবে আসবে, এই প্রশ্নটা রেখে গেলাম। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।